ইস, বড্ড দেরি। মা, তোমাদের দুজনকে আবার একসাথে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। মিষ্টিমা, আবার একসাথে দেখে এরকম কেন বলছো? আমরা তো বরাবরই একসাথে ছিলাম, তাই না মিহির? নিশ্চয়ই। না মানে, কাল যা হয়েছে তারপর তো আমি ভেবেছিলাম। আর ভাবনার কিচ্ছু নেই। আমি ওদের দুজনকে বুঝিয়েছি, আলাদা করে একসাথে ওরা দুজনও কথা বলে নিয়েছে। আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। আর কোনো সমস্যা না থাকলেই মঙ্গল প্রধানমন্ত্রী মশাই। তবে একটা জিনিস দেখে কিন্তু আমি খুব অবাক হয়েছি। কি জিনিস? আমি না ভাবতেই পারিনি যে ওরা এত তাড়াতাড়ি মিটিয়ে নেবে। আসলে কি জানেন, বিবাদটা যখন মন থেকে হয় তখন সেটা সহজে মিটতে চায় না, কিন্তু এক্ষেত্রে তো ব্যাপারটা ইচ্ছাকৃত। তাই আমি একটু বোঝাতেই ওদের বন্ধুত্বটা আবার জোড়া লেগে গেছে। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো প্রধানমন্ত্রী মশাই? ঠিক যখন সবকিছু একটা সমাধানের দিকে এগোচ্ছিল, কেন এসব বিপত্তি শুরু হলো? সেটাই তো কথা। আসলে কি জানেন তো, এই প্রাসাদের কিছু মানুষ ইচ্ছে করে নোংরা রাজনীতি করছে, আর আমরা সবাই তার শিকার হচ্ছি। জানি, আজ সেটা নিজের চোখে দেখলামও। তুমি নিজের চোখে দেখলে মিষ্টিমা? বলুন, আমাদেরও জানা দরকার। আসলে আসলে আমি রাজিমার কাছে এসেছিলাম মিহিরের উপনয়নের বিষয়ে আলোচনা করতে। সেখানে হঠাৎ কন্নিমা এসে রাজিমাকে যথেচ্ছ অপমান করেন। আর আমাকেও কথা শোনালেন। মা, কন্নিমা তোমায় কথা শোনালেন কেন? তুমি কি করেছো? আসলে আমরা তো তোমার উপনয়ন করাইনি, তাই উনি আমাকে আর তোমার পিতাকে দোষারোপ করলেন। আর তাকে এই বিষয়ে আলোচনা করার জন্য ডেকেও পাঠিয়েছেন। আমি জানতাম একদিন না একদিন এই কথা উঠবে, তাই বারবার তোমার পিতাকে আমি বলেছি এই বিষয়টা নিয়ে দেরি না করতে। উনি যে কেন গা করলেন না কি জানি। হয়তো রাজপুরোহিত মশাই চান না যে মিহিরের অধ্যয়নের কোনো প্রভাব পড়ুক, তাই। উপনয়ন করালে অধ্যয়নের উপর প্রভাব পড়বে? আপনি তো জানেন, আপনি তো একজন ব্রাহ্মণ বংশীয় রমণী। উপনয়নের কিছু নিয়ম রীতি রয়েছে যাতে স্বাভাবিক জীবনযাত্রা বেশ কিছুটা প্রভাবিত হয়। যদি তাই হয় প্রধানমন্ত্রী মশাই, সেটাও তো উনি মুখ ফুটে বলতে পারেন। আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজপুরোহিত মশাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলবো। দেখুন, যদি শীঘ্র কিছু করতে পারেন। চলো মিহির। তুমি যাও মা, আমি একটু পরে যাব। ওমা, কেন? সন্ধে হয়ে গেছে, চলো। আসলে খনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে। বললাম তো, তুমি যাও, আমি একটু পরে যাব। মিহির অবাধ্যতা করে না। আমার সাথে চলো, না হলে এক্ষুনি আবার এই নিয়ে কথা উঠবে। চলো 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 চলো। জয়, শুনলে তো?
আবার কন্যিমা রাজিমাকে অপমান করেছেন। শুনলাম, আর শুনে কষ্টও পেলাম। রাজিমাও নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন। স্বাভাবিক। জয়ম, আমি বরং রাজিমার কাছে যাই। আমার মনে হয় এই মুহূর্তে তার পাশে থাকাটা উচিত হবে। আর কতদিন, আর কতদিন এই নোংরা খেলা চলবে? আর কত অপমান, কত গঞ্জনা সহ্য করতে হবে আমাকে? এর কি কোনো শেষ নেই? নাকি জীবনের শেষ দিনটা পর্যন্ত আমাকে এসব সহ্য করে যেতে হবে? রাজিমা, রাজিমা, এইভাবে বসে বসে চোখের জল ফেললে চলবে না। তোমার শক্ত হতে হবে, লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। না ঘনা, না, আমি আর লড়াই করতে পারছি না। আমি জীবনে অনেক লড়াই করেছি, আর আমার পক্ষে সম্ভব নয়। আমি ক্লান্ত হয়ে পড়েছি। রাজিমা, তুমি এইভাবে হাল ছেড়ে দিচ্ছ? ঘনা, আমি ভেবে দেখেছি এর মধ্যেই অনেক শান্তি আছে। নিজেকে সবকিছুর থেকে যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে মুক্তির সন্ধান পাওয়া যায়। তাই আমি ঠিক করেছি এই প্রাসাদ ত্যাগ করে আমি চলে যাব। রাজিমা, এ তুমি কি বলছো? আমি ঠিক বলছি ঘনা, আমার পক্ষে আর সম্ভব নয়। আমি পারছি না। আমাকে যদি ওদের সঙ্গে লড়তে হয়, তাহলে আমাকে ওদের স্তরে নামতে হবে, ওদের মতো হতে হবে। সেটা বোধহয় আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়, সে তুমি ভালো করেই জানো। রাজিমা, ওদের সাথে লড়াই করতে গেলে যে তোমাকেও ওদের মতো হতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে তাহলে উপায় কি ঘনা? উপায় আছে রাজিমা। আমি যেমন ওদের সাথে লড়াই করছি, কন্যিমাকে কৌশলে পচদস্ত করার চেষ্টা করছি, হ্যাঁ রাজিমা, তোমাকেও আমার মতো কৌশলের আশ্রয় নিতে হবে। খনা, কি বলছিলাম, কি বলছিলে? মেহের, মেহের, তুমি এখন যেতে পারো। আমি তোমার সঙ্গে যাব না। কিন্তু তুমি তো তখন বললে। হ্যাঁ, আমি আশ্রমে যাব তো, কিন্তু তোমার সঙ্গে না। আমাকে রক্ষীরা নিয়ে যাবে। রক্ষীরা? হ্যাঁ, রক্ষীরা। কেন তুমি জানো না? রাজকুমারীরা প্রাসাদের বাইরে গেলে তাদের রক্ষীরা নিয়ে যায়। আমি যেমন পূর্ণিমাকে সামনে দেখালাম যে মিহিরের সাথে আমার সম্পর্ক শেষই হয়ে গেছে। না না ঘনা, আমার পক্ষে তা সম্ভব নয়। কেন সম্ভব নয় রাজিমা? কেন সম্ভব নয়? এই লড়াই তোমার সম্মানের লড়াই, তোমার অধিকারের লড়াই। আর লড়াইয়ে জেতাটাই আসল রাজিমা। কিভাবে জিতলে সেটা তো পরে আর কেউই মনে রাখে না।
রাজিমা, তুমি সিংহলের রাজমাতা, কাকা দাদুর প্রথমা স্ত্রী। তুমি কি করে নিজের সব অধিকার অন্য একজনের হাতে তুলে দিয়ে প্রাসাদ ত্যাগ করে চলে যেতে পারো? আর তুমি এমন একজনের হাতে তুলে দিতে চাইছো যিনি চিরদিনই সিংহলের অতিথি ছিল, আছে ও থাকবেও। খনা, খনা, এ বড় কঠিন লড়াই। আমি আমি কি একা একা লড়তে পারবো? রাজিমা, নিজেকে একা ভেবো না। তুমি এতদিন যাদের পাশে ছিলে, ভালো চেয়েছ, সাহায্য করেছ, তারা কিন্তু সবাই তোমার পাশে আছে। রাজিমা, তুমি শুধু নিজের উপর বিশ্বাস হারিও না। আর হ্যাঁ, কোনো দিনও আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা মুখে আনবে না, বুঝেছো? কোনোদিনও না, কখনো না। খনা, আমি আর কোনো দিন বলবো না আমি ছেড়ে চলে যাব। সত্যি তো, আমি তো একা নই, আমার সঙ্গে ঐশিকা আছে, সমৃদ্ধি আছে, সব থেকে বড় কথা তুমি আছো। আমি একা নই। শোনো রাজিমা, আজ থেকে তোমার লড়াই শুরু হচ্ছে। আর শুনলাম কর্ণিমা নাকি মিহিরের উপনয়নের বিষয়ে আলোচনা করার জন্য রাজপুরোহিত মশাইকে প্রাসাদে ডেকেছেন। রাজিমা, তুমি শুধু লক্ষ্য রেখো কর্ণিমা যেন এই বিষয় নিয়ে রাজপুরোহিত মশাইকে একটুও জোর না করেন। কারণ আমি চাই মিহিরের উপনয়ন সেদিনই হবে যেদিন রাজপুরোহিত মশাই নিজে থেকে চাইবেন। হ্যাঁ খনা, তুমি নিশ্চিন্ত থেকো। রাজপুরোহিত মশাইকে কেউ জোর করতে পারবে না, কেউ না। কিছু মনে করবেন না রাজপুরোহিত মশাই, যদিও এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, তবু আমি আপনাকে না জিজ্ঞেস করে পারছি না আপনি মিহিরের যজ্ঞোপবীত ধরনের অনুষ্ঠানটা করছেন না কেন? আমি এ বিষয়ে আপনার সাথে কোনো আলোচনাই করতে চাই না। কিন্তু কেন? আলোচনা করতে চাই না মানে আলোচনা করতে চাই না। দেখুন, আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি শুধুমাত্র মিহিরের পিতাই নন, আপনি এদেশের রাজপুরোহিত মশাইও বটে। কি বলতে চান আপনি? মহারাজ যেমন এদেশের রাজনৈতিক প্রধান, আপনিও তেমনি এদেশের ধার্মিক প্রধান। তাই আপনি যদি মিহিরের এই অনুষ্ঠানটা করতে গাফিলতি করেন, তাহলে সাধারণ মানুষের কাছে আপনার কি দৃষ্টান্ত স্থাপিত হবে বলুন তো? আমি গাফিলতি করছি না, আমি আমার কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন। তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, আপনি যদি আমাদের না বলেন তাহলে আমরা বুঝবো কি করে আপনাকে সাহায্য করব বলুন তো? আমি আবারও বলছি, আমার কোনো প্রয়োজন নেই কারোর সাহায্য নেওয়ার। আশ্চর্য, আপনি সমস্যায় আছেন বুঝতে পারছি, আমরা আপনাকে সাহায্য করতে চাইছি, আপনি সাহায্য নিতে চাইছেন না। এরকম করলে কি করে চলবে রাজপুরোহিত মশাই? শুনুন, আমাকে আমার মতো থাকতে দিন। আপনি কেন বুঝতে চাইছেন না যে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাইছি না? আপনি আমাকে বলতে চাইছেন না, ঠিক আছে, কিন্তু কর্ণিমার কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে। তার মানে? আপনি হয়তো জানেন না, কর্ণিমা এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছেন। এখন আপনি একবার ভেবে নিন আপনি কি বলবেন। আপনার ব্যক্তিগত ব্যাপার বললেও আপনি কিন্তু কর্ণিমার কাছ থেকে মুক্তি পাবেন না। হঠাৎ করে কেন যে কর্ণিমা মিহিরের
যজ্ঞোপবীত নিয়েই পড়লেন, আমি তো কিছু বুঝতে পারছি না। যজ্ঞোপবীতের ধারণাটা আসলে একটা অস্ত্র মাত্র। উনি চান যেভাবেই হোক সিংহলে শান্তি এবং স্থিতিশীলতা বিঘ্নিত হোক। বুঝেছেন? আমি বুঝতে পারছি, কিন্তু কর্ণিমাকে ঠেকাতে পারবো না, কারণ আমার সে ক্ষমতা নেই। এরকম কেন ভাবছেন রাজপুরোহিত মশাই? দয়া করে আপনি আপনার ক্ষমতা সম্বন্ধে সচেতন হন। মহারাজের অনুপস্থিতিতে একমাত্র আপনিই পারেন দেশের হাল ধরতে। আর তাছাড়া সভাতেও তো আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় রাজপুরোহিত মশাই। এখন শুধু আপনি মাথা ঠান্ডা করে ভাবুন কিভাবে কর্ণিমার সম্মুখীন হবেন আর তাকে আপনি কি বলবেন। আর হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, আপনি যাই বলুন না কেন তা যেন দেশের শান্তি এবং স্থিতিশীলতা রক্ষার অনুকূলে হয়। বোন, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। তুমি হঠাৎ যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠান নিয়ে পড়লে কেন? হাসছো যে? হাসবো না? এরকম প্রশ্ন করলে না হেসে উপায় কি বলো? আচ্ছা, তুমি আমার দিদি হয়ে কি করে বুঝলে না বলো তো আমি কেন ঠিক এই বিষয়টা নিয়ে সরব হয়েছি? আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আচ্ছা, তাহলে শোনো দিদি, প্রত্যেকটা মানুষেরই একটা দুর্বলতা থাকে, আর তার সেই দুর্বলতাটাকে ঠিক মতো খেলাতে পারলে সেই মানুষটাকে পুরোপুরি ভেঙে দেওয়া যায়। কিন্তু রাজপুরোহিত মশাইকে ভেঙে দিয়ে কি লাভ? লাভ আছে দিদি, লাভ আছে। একটা মানুষকে ভেঙে দিয়ে দুর্বল করে দিতে পারলে তবেই তো তাকে নিজের মতো করে ব্যবহার করা যায়, তাকে নিয়ন্ত্রণ করে নিজের স্বার্থ সিদ্ধি করা যায়। কিন্তু রাজপুরোহিত মশাইকে দিয়ে তোমার কি স্বার্থ সিদ্ধি হবে? তোমার নয় দিদি, বলো আমাদের স্বার্থ সিদ্ধি।